গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পুলিশের হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের ডাব্লিউবিপি এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি জেল পুলিশের জন্য কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে কিছু এক্সামের জন্য, এবং কিছু ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। তো সেই পুলিশের এক্সামের জন্য তোমাদের আজ থেকে ম্যাথের ক্লাস শুরু হচ্ছে। আজকে থাকছে ম্যাথের উপর থেকে ফার্স্ট ক্লাস। তো এই ফার্স্ট ক্লাসের আগে অলরেডি আমরা 3 থেকে 4টে ক্লাস কিন্তু ম্যাথের উপর থেকে করে নিয়েছি। সেখানে আমরা প্রিভিয়াস ইয়ারে কেপি এসআই এবং কেপি কনস্টেবল, যেটা তোমাদের 2023-এর একটা এক্সাম ডিসেম্বরে হয়ে গেল, আর একটা তোমাদের জানুয়ারিতে সম্ভবত হয়ে গেছে। তো সেই এক্সামে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো দিয়েছিল সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তো সেই ক্লাস দুটো ফার্স্টে রাখার এটাই উদ্দেশ্য ছিল যে কেমন ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে দেয় সেটা সম্বন্ধে একটা সঠিক আইডিয়া তোমাদের চলে আসবে। তো তাই প্রত্যেককে বলছি, যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসগুলোর লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো শুরু করছি আজ থেকে ম্যাথের ক্লাস। তো ম্যাথের আজকে ফার্স্ট ক্লাসে দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা রাখা হয়েছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 60 মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলে দিয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো একদম ইজি কোশ্চেন। তার আগে জানতে হবে যে আয়তক্ষেত্রের 3টে সূত্র আছে, সেই 3টে সূত্র কিন্তু আমাদের প্রত্যেকের মুখস্থ থাকার উচিত। তো এটা হলো আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য, এটা হলো আয়তক্ষেত্রের প্রস্থ। এখানে বলে দিয়েছে। আচ্ছা, সূত্র লেখার আগে আমি এখান থেকে সূত্রগুলো আগে লিখিয়ে নিই। পরিসীমা কোশ্চেন দেবে, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হলো 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দেবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর আরেকটা সূত্র মাথায় রাখতে হবে, আয়তক্ষেত্রের কর্ণ। কর্ণ কোনটা? এটা হলো আয়তক্ষেত্রের কর্ণ। তো আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র হলো √ওভার দৈর্ঘ্যের স্কোয়ার, দৈর্ঘ্যটাকে বিসর্গ লিখলাম, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস কি? প্লাস হলো প্রস্থের স্কোয়ার। তো আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হলো √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর পরিসীমা হলো 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে দেখো, এখানে সেকেন্ড লাইনটা আগে খেয়াল করো। সেকেন্ড লাইনে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে আমি যদি আয়তক্ষেত্রের প্রস্থটাকে যদি আমি এক্স ধরি, তাহলে দৈর্ঘ্য কি হবে? প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ দৈর্ঘ্য হয়ে যাবে কত? দৈর্ঘ্য হয়ে যাবে 2x। আবার এখানে বলে দিয়েছে আয়তক্ষেত্রের পরিসীমা। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র, যার ভ্যালু বলে দিয়েছে কত? 60 মিটার। তো দৈর্ঘ্য কত পেয়েছি? দৈর্ঘ্য পেয়েছি দেখো 2x, এখানে বসালাম 2x। প্রস্থ পেয়েছি কত? x। তো 2x প্লাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 60। 2 এখান থেকে কেটে গেল, 2 কাটলে হচ্ছে 30, এখান থেকে ভেতরে যোগ করলে হচ্ছে 3x। 3x এর ভ্যালু কত? 30। x এর ভ্যালু কত? x এর ভ্যালু হলো 10। এবার এখানে জানতে চাইছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। তো আয়তক্ষেত্র আমি ধরে নিয়েছি একটা দৈর্ঘ্য 2x আর একটা দৈর্ঘ্য হলো x। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য হলো 2x আর প্রস্থ হলো কি? প্রস্থ হলো x, এদের গুণফল হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ 2x স্কোয়ার। তো x এর ভ্যালু পেয়েছি দেখো এখানে 10। তো 2 × 10 এর স্কোয়ার মানে 2 কত হবে? 100 ইকুয়াল টু 200। এর অ্যান্সার হবে অপশন নাম্বার সি, এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। 119টি কমলা লেবু, 187টি আম কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, শিশুদের সংখ্যা কত? তো এখানে জাস্ট কি করবে? 119 আর এখানে আছে 187, এই দুটোকে সমানভাবে বিতরণ করছে, সুতরাং এই দুটোর গসাগু কত সেটা বার করতে হবে। তো এই দুটোই সংখ্যাই দেখো 17 দিয়ে ভাগ যাচ্ছে, 7 17 119 আর 11 17 কত হবে? 187, অর্থাৎ এদের গসাগু অর্থাৎ HCF কত হচ্ছে? গসাগু হচ্ছে 17। অ্যান্সার হয়ে যাবে 17, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 65 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার ও 75 সেন্টিমিটার। তো ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার? কোশ্চেনটা
ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে দুটো সূত্র কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট যেটা, সেটা হলো ক্ষেত্রফল আমরা ফার্স্টে বার করব, যে ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বার করি। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি। সূত্রটা কিন্তু মনে রাখবে, দরকার পড়লে খাতায় নোট ডাউন করে রাখবে সূত্রটা, এস মাইনাস সি। এটা হলো যে কোনো বিষমবাহু ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র। এবার এখানে এই যে এস, এস মানে কি, এস মানে হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কিভাবে বার করা হয়, ত্রিভুজের তিনটে বাহুর যোগফল, তিনটে বাহু, আচ্ছা এবিসি কি, এবিসি হলো ত্রিভুজের তিনটি বাহুর যে দৈর্ঘ্য, সেই তিনটি বাহুর দৈর্ঘ্য হলো এবিসি, আর এস হলো অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা কিভাবে বার করব, ত্রিভুজের তিনটি বাহুর যোগফল এ বি প্লাস সি বাই কত হবে, বাই 2, এদেরকে অর্ধেক করে দিলে আমরা পেয়ে যাব অর্ধ পরিসীমা। তো একটা বাহু বলে দিয়েছে দেখো কোশ্চেনে 65 সেন্টিমিটার, লিখলাম 65। পরেরটা বলেছে 70 সেন্টিমিটার, এখানে লিখলাম 70। আর পরেরটা বলেছে দেখো 75 সেন্টিমিটার, এখানে লিখলাম 75 বাই কত হচ্ছে 2। যোগ করো এখান থেকে 5 আর 5 10 শূন্য, হাতে 1, 7 আর 8, আর 7 15, 15 আর 6 কত হবে 21, 210 বাই 2, ভাগ করলে 2 1 2 0, 5 2 10, 105 আসছে অর্ধ পরিসীমা। এবার এখান থেকে ক্ষেত্রফল বার করো। ক্ষেত্রফল কি হচ্ছে, এখানে দেখো এস এর ভ্যালু বসাও 105, তারপর 105 থেকে এ, এ মানে আমি ধরেছিলাম কত 65, তো 65 বিয়োগ করো ইন্টু 105 থেকে তোমরা ডাইরেক্ট বিয়োগ করেও লিখতে পারো, তাহলে এই লাইনটা তোমাদের লিখতে হবে না। কিন্তু অনেক স্টুডেন্ট আছে ফার্স্ট টাইম অঙ্কটা করছে, সেই কারণে কিন্তু আমি প্রত্যেকটা লাইন এখানে লিখে দেখাচ্ছি। এক্সাম হলে গিয়ে এত লম্বা লাইন কিন্তু তোমাদের লেখা যাবে না। তোমরা এখন থেকে প্র্যাকটিস লেভেলটা এমন ভাবে নিয়ে যাবে যাতে করে অনেক শর্টকাটে তোমরা এক্সাম হলে গিয়ে ক্যালকুলেশনটা করতে পারো। তো এখানে দেখো পরের যেটা ভ্যালুটা থেকে যাচ্ছে সেটা হলো 75। এবার এর মধ্যে দেখো বর্গমূলের মধ্যে থাকছে দেখো 105 ইন্টু এখানে 65 যদি বাদ যায় তাহলে 35 আর 5 থাকছে কত 40, এখানে 70 বাদ গেলে থাকছে কত 35, আর 75 বাদ গেলে 25 আর 5 যোগ করলে হচ্ছে কত 30, 30 বাদ যাচ্ছে। তাহলে এখান থেকে ভেঙে নাও, ভাঙলে তাহলে সহজে বর্গমূল করতে পারবে। এখানে 105 কে ভাঙো, 5 দিয়ে ভাঙলে 5 21 105, আর 21 কে ভাঙলে 3 7 21, 40 কে ভাঙো 2 দিয়ে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, 35 কে ভাঙো 5 7 35, 5 ইন্টু 7, তারপরে আছে 30, তো এখানে 2 দিয়ে ভাঙলে 15, 3 দিয়ে ভাঙো আর 5, 3 5 15, 15 দুগুণ 30। এবার বর্গমূল করো, দেখো বর্গমূল করতে সুবিধা হবে। এর মধ্যে সব থেকে ছোট ডিজিট কোনটা, ছোট ডিজিট 2। দেখো এখানে 2 আছে, একটা 2, দুটো, তিনটে, চারটে, তো চারটে 2 এর থেকে এখানে বর্গমূলের বাইরে বেরোবে মাত্র দুটো 2, এখানে দুটো 2 বেরোলো। তারপরে দেখো আছে 3, 3 এখানে একটা আছে, আর এখানে 3 একটা আছে, তো দুটো 3 আছে, তো একটা 3 বাইরে আসবে। 3 পরে আছে দেখো 5, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে 5 আছে, তার মানে দুটো 5 বাইরে আসবে। তারপরে দেখো 7, একটা 7, দুটো 7 বাইরে আছে, সরি ভেতরে আছে, তো একটা 7 এখান থেকে বাইরে আসবে। এগুলোকে গুণ করবে, গুণ করলে এখান থেকে, আচ্ছা এখানে গুণ করার দরকার নেই, কেন দরকার নেই, এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা পেয়ে গেলে। এবার দেখো এখানে বলছে যে ক্ষুদ্রতম বাহুর ওপর অঙ্কিত ত্রিভুজের উচ্চতা কত। তো ত্রিভুজের ক্ষেত্রফল বার করার আরো আরেকটা সূত্র আছে, সেটা কি, ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং সেই উচ্চতাটাই জানতে চাইছে। তো এখানে বলছে ক্ষুদ্রতম বাহুর ওপর উচ্চতা ড্র করা হবে, উচ্চতা আঁকা হবে, এবং সেই উচ্চতাটা মাপা হবে। তো এখানে ক্ষুদ্রতম বাহু কোনটা, এই 65, 70 আর 75, তো 65 70 75 মধ্যে ক্ষুদ্রতম হলো 65, তো ভূমি আমি 65 ধরে নেব, অর্থাৎ হাফ ইন্টু 65। উচ্চতা আমার বার করতে হবে, তো উচ্চতাকে আমি এইচ দ্বারা ডিনোট করছি, হাইট এইচ বলে এইচ দ্বারা ডিনোট করছি, ইকুয়াল টু, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, এটা তো ক্ষেত্রফল বার হলো, সেই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো আবার এখানে বার করেছে, তো সেটাই আমি এখানে গুণ করবো, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু কত হচ্ছে 7।
কাটাকুটি করো, এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 13 65। এবার এখানে দেখো, এখানে আর কাটাকুটি যাবে না। এবার এইচ এর ভ্যালু দেখো, এখান থেকে পাচ্ছ 2 দুগুণ 4, 4 দুগুণ 8, সরি, এইচ এর ভ্যালু এখান থেকে পাচ্ছ 3টে 2 এর গুণফল ইন্টু 3 ইন্টু 5 ইন্টু কত হচ্ছে 7 বাই এখানে নিচে চলে আসছে কত 13। তো এখানে গুণ করো 5 আর 2, এই দুটোকে আলাদা করো, কারণ 5 দুগুণ 2 গুণ করলে কত হচ্ছে 10। বাকিগুলো গুণ করো, 2 দুগুণ 4, 3 4 12, 7 12 কত হচ্ছে 84। আর 84 আর 5 দুগুণ 10 গুণ করলে কত হচ্ছে 840/13। তো 840/13 অ্যান্সার আসছে অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ উচ্চতা কত হবে, উচ্চতা হবে 840/13 সেন্টিমিটার এর হাইট হবে। চলে আসো পরের কোশ্চেন। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, বাড়িতে কিন্তু এই কোশ্চেনটা 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। তারপরেও যদি কোনো ডাউট থাকে কোনো জায়গাতে, তো অবশ্যই কমেন্ট বক্সটা ফাঁকা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। চলে আসো পরের কোশ্চেন। এখানে বলেছে প্রশ্ন চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, নাম্বার সিরিজের কোশ্চেন। এখানে দেখো সিরিজটা বলেছে 82, 70, 76, 64, 70 অ্যান্ড 58। এখানে দেখছো যে এখান থেকে এটা কমলো, আবার এখান থেকে এটা বাড়লো, আবার কমলো, আবার বাড়লো, মানে একবার কমছে একবার বাড়ছে। তো এখান থেকে দেখো ফার্স্টে কত কমছে। তো 82 থেকে 12 মাইনাস করো, হচ্ছে 70। 70 থেকে 76 মানে কত বাড়ছে, 6 বাড়ছে। আবার 76 থেকে 64 যাও, দেখছো এখানে 12 কমছে, আবার 64 থেকে 70 যাও, এখানে দেখো 6, এখানে 6 কি হচ্ছে 6 বাড়ছে। আর 70 থেকে 58 দাও, দেখো এখানে 12 কমছে, অর্থাৎ একবার 12 কমছে একবার 6 বাড়ছে। তো এর পরেরটা কি হবে, এর পরেরটা 6 এখানে আরো বাড়বে, তো 6 বাড়লে কি হবে 64। এর অ্যান্সার হবে অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসগুলো দেখছো সেটা হলো পুলিশ স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য সিলেবাস ওয়াইজ এই চ্যানেলে তোমাদের কিন্তু লাইভ ম্যাথের ক্লাস প্রোভাইড করা হয়। এছাড়া আমাদের আরো আরেকটা চ্যানেল আছে যেখানে প্রত্যেকটা সাবজেক্ট, মানে প্রত্যেকটা এক্সামের সিলেবাস ওয়াইজ জিকেজিএস এর ক্লাসগুলোও কিন্তু প্রোভাইড করা হয়। তো ক্লাসগুলো থাকে লাইভ ফরম্যাটে। লাইভ ক্লাস যদি তোমরা অ্যাটেন্ড না করতে পারো, ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। সেই ব্যাচে যদি যুক্ত হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে যুক্ত করিয়ে নেওয়া হবে। নির্দিষ্ট ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, যে কখন কোন ক্লাস থাকছে, কোন দিন কোন ক্লাস থাকছে, বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে সবকিছুই কিন্তু তোমাদের সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো, যে চ্যানেলে দেখছো, তার নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার, যার লোগোটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ম্যাথের ক্লাস বাদ দিয়ে বাকি যাবতীয় এক্সামের জন্য যে সমস্ত সিলেবাস আছে, যার মধ্যে আছে জিকেজিএস, আছে ইংলিশ, রিজনিং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তো এই ক্লাসগুলো প্রত্যেকটা পেয়ে যাবে আমাদের আরেকটি চ্যানেল দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো, এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। একটি বই 60 টাকায় বিক্রি করলে তার লাভ হয় 5 টাকা। তো 60 টাকায় যদি সে বিক্রি করে, 60 টাকা কি, 60 টাকা হলো সেলিং প্রাইস, তার প্রফিট হচ্ছে কত, প্রফিট 5 টাকা। মানে 60 টাকায় জিনিসটা বিক্রি করে প্রফিট হচ্ছে 5 টাকা। তাহলে আমি এখান থেকে বার করতে পারি তার ক্রয় মূল্য কত, অর্থাৎ কস্ট প্রাইস কত। কস্ট প্রাইস 60 থেকে 5 বিয়োগ করে দাও, 55 টাকা হলো সেই দ্রব্যটার কস্ট প্রাইস। এবার বলছে ওই বইটা 120 টাকায় বিক্রয় করা হলে তার লাভ কত। তো 55 টাকায় কিনছে, বিক্রি করছে, এখন সেলিং প্রাইস কত, এখন সেলিং প্রাইস 120 টাকা। তাহলে লাভ কত টাকা করছে, লাভ করছে অর্থাৎ প্রফিট করছে কত টাকা, প্রফিট করছে 120 থেকে 55 বিয়োগ করে দাও, 65 টাকা প্রফিট করছে। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। 8 জন ব্যক্তি একটি কাজ শেষ করে 5 দিনে, তাহলে 10 জন ব্যক্তি ওই কাজটা
কত দিনে সম্পূর্ণ করবে। তো ক্লাসের শুরুতে একটা সূত্র বলে দিচ্ছি, এই সূত্র দিয়ে এই টাইপের যাবতীয় যাই কোশ্চেন দিক না কেন ওই একটাই সূত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং ইজি সূত্র কি, m1 d1 t1 বাই কি w1 ইকুয়াল টু m2 d2 t2 বাই w2। এম ফর কি, এম ফর লোক সংখ্যা বা ম্যান পাওয়ার, ডি ফর দিন মানে ডে, টি ফর টাইম মানে সময়, ডাব্লিউ ফর কি ওয়ার্ক অর্থাৎ কাজ। তো এই সূত্রটা তোমরা মাথায় রাখবে, তাহলে এই টাইপের সমস্ত কোশ্চেন তোমরা করতে পারবে। আর এই এম ডি টি আর ডাব্লিউ এর মধ্যে যেটার ভ্যালু এই কোশ্চেনে বলাই থাকবে না সেটা বসানোর দরকার নেই। যেমন দেখো এখানে টাইমের কথা বলা নেই বা ওয়ার্কের কথা এই কোশ্চেনে বলা নেই, তো সেই দুটো আমি এখানে পুট করব না, যা যা বলেছে সেইগুলো আমি পুট করব। তো এখানে দেখো বলেছে 8 জন, অর্থাৎ M1 এর জায়গায় আমি বসালাম 8। কাজটা শেষ করে কত দিনে, 5 দিনে, অর্থাৎ D1 এর জায়গায় আমি বসালাম 5। তারপরে দেখো লাইনটা শেষ হয়ে গেল, পরের লাইনে আসছে, পরের লাইন বলছে 10 জন ব্যক্তি, অর্থাৎ M2 এর জায়গায় আমি 10 বসালাম, ওই একই কাজ কত দিনে সম্পূর্ণ করবে। তো আমি ধরে নিচ্ছি সেই কাজটা ডি দিনে সম্পূর্ণ করবে, অর্থাৎ D2 এর জায়গায় আমি সেটাকে ডি ধরে নিলাম। এবার এখান থেকে কাটাকুটি করো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 5 5 কেটে গেল, অর্থাৎ দিন সংখ্যা কত হলো, দিন সংখ্যা হলো 4 দিন। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, এক ব্যক্তি একটি দ্রব্যের ওপর যথাক্রমে 10%, 20% ছাড় দেয়, তবে মোটের ওপর কত ছাড় দেয়। তো এই কোশ্চেনটা হবে কোন সূত্র দ্বারা, সাকসেসিভ ডিসকাউন্ট, সাকসেসিভ ডিসকাউন্ট দ্বারা বা সাকসেসিভ সূত্র দ্বারা। সাকসেসিভ সূত্রটা কি, সাকসেসিভ সূত্র আমি যেটা পড়াই, এক্স ওয়াই, এই এক্স প্লাস ওয়াই মাঝখানে পজিটিভ দিয়ে দাও, তারপরে এখানে যে সাইনটা আসবে সেই সাইনটা ডিনোট করবে এক্স আর ওয়াই এর সাইনের গুণফলের ওপর, অর্থাৎ এক্স এর সাইন যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ পজিটিভ গুণ করলে এখানে চলে আসবে পজিটিভ। তো এক্স প্লাস ওয়াই তারপর প্লাস এক্স ওয়াই বাই 100, এই সূত্রটা মনে রাখবে। এবার কি বললাম, এই যে সাইনটা এটা ডিপেন্ড করবে এই সাইন এবং এই সাইনের ওপরে। যদি সাপোজ ধরো এখানে মাইনাস আছে, তো মাইনাস প্লাস গুণ করলে এখানে হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে মাইনাস। একইভাবে এখানেও মাইনাস এখানেও মাইনাস যদি থাকে তাহলে মাইনাস মাইনাস গুণ করলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে প্লাস। তো সূত্র একটাই মনে রাখবে, সেটা কি, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটাই হলো সাকসেসিভ সূত্র। তো এখানে কি হচ্ছে, 10% ফার্স্টে ছাড় দিচ্ছে তো -10, তারপর ছাড় দিচ্ছে 20% তো -20, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তারপর দেখো 10 ইন্টু 20 বাই কত হচ্ছে, বাই হচ্ছে 100, 0 0 এখান থেকে কেটে গেল, -10 -20 হয়ে যাচ্ছে কত, -30, প্লাস কত হচ্ছে 2 অর্থাৎ -28। মাইনাসের অর্থ কি, মাইনাসের অর্থ হলো ডিসকাউন্ট পাচ্ছে, তো অ্যান্সার কি হবে, 28% ডিসকাউন্ট পায় মোটের ওপর, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে, 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা প্রসঙ্গে আসবে, অর্থাৎ ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটা কখন তারা পরস্পরের ওপরে আসবে, মানে এক জায়গায় আসবে, সেটাই কিন্তু কোশ্চেনে জানতে চাইছে। তো এখানে দেখো এই একটাই সূত্র তোমাদের মনে রাখতে বলেছিলাম বহুদিন আগে থেকেই, সূত্রটা হলো কোণ মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ইকুয়াল টু 11 ইন্টু এম, এম ফর মিনিট, মাইনাস 60 ইন্টু এইচ, এইচ ফর আওয়ার। তো 11 ইন্টু এম মাইনাস 60 ইন্টু এইচ বাই 2, এটা কি অ্যাঙ্গেলের ভ্যালু। এবার ঘড়ির সাপোজ যে কোনো একটা টাইমেই হোক না কেন, এটা হলো ঘড়ির ঘন্টার কাঁটা, আর এখানে দেখো সবুজ দিয়ে আঁকছি আমি ঘড়ির মিনিটের কাঁটা। তো ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোন যদি বলতে বলি, তো কোন কোনটা হবে, এই কোনটা হবে। এবার যদি কোনো একটা ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের ওপরে থাকে, এই যে এরকম ভাবে একে অপরের যদি ওপরে থাকে, তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণ কত, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোনো কোণ নেই, অর্থাৎ 0 ডিগ্রি কোণ। তো অ্যাঙ্গেলের জায়গায় বসাবো কি 0। তারপর 11 ইন্টু আমি কত মিনিটে তারা কোইনসাইড করছে সেটা আমি বার করব। তো মিনিটের ঘরে আমি এম লিখলাম, মাইনাস 60 ইন্টু কি হবে, 60 ইন্টু 3 হবে না 4 হবে। তো মাথায় রাখবে
3টে থেকে 4টের ইন্টারভ্যালের মধ্যে টাইম জানতে চাইছে। সুতরাং 3টে থেকে আমি কাউন্ট করব। তো এখানে আওয়ারের জায়গায় বসাবো কি 3 বাই কত হচ্ছে, বাই হচ্ছে 2। তো 2 আর 0 এখানে গুণ করে 0 হয়ে যাচ্ছে। তো এখান থেকে পাচ্ছ 11m মাইনাস 180 ইকুয়াল টু 0। 11m ইকুয়াল টু 180। m এর ভ্যালু কত হবে? m এর ভ্যালু হবে 180 বাই 11, মানে এখানে 16 পূর্ণ, মানে 11 একে 11, 2 থাকছে 11 একে 11, 16 পূর্ণ, সরি 11 একে 11, 2 থাকছে এখানে 2 থাকছে 16 পূর্ণ, 16 পূর্ণ, এখান থেকে একটুখানি দাঁড়াও, 11 একে 11, 7 থাকছে 0, 6 11 63, 6 11 63, 16 পূর্ণ 4-এর 11 মিনিট আসছে, 16 পূর্ণ 4-এর 11 মিনিট। আচ্ছা, অ্যান্সার হয়ে যাবে 16 পূর্ণ 4-এর 11 মিনিট। এবার 16 পূর্ণ 4-এর 11 মিনিটটা কোন টাইমের ইন্টারভ্যাল, মানে 3টের সাথে যোগ করব না 4টের সাথে যোগ করব? তো এখান থেকে ভালোভাবে খেয়াল করো, 3টে থেকে 4টের মধ্যে এমন একটা টাইম হবে যেখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই প্রসঙ্গে আসবে, মানে কোইনসাইড করবে। তাহলে সেটা কটা হবে? 3টে টাইম আছে এখানে, দেখো একটা ঘড়ি আমি এখানে আঁকছি, এটা 3টে বাজে, এটা 4টে বাজে। তো 3টে থেকে 4টের মধ্যে যে টাইমে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এইভাবে কোইনসাইড করবে, তো সেই টাইমটা 3টে বেজে সামথিং টাইম হবে। তো এখানে 3টের সাথে যোগ করতে হবে। তো 3টা প্লাস 16 পূর্ণ 4-এর 11 মিনিট, মানে 3টে বেজে 16 পূর্ণ 4-এর 11 মিনিটে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কোইনসাইড করবে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। একটি পিপেতে 40 লিটার একটি পিপেতে 40 লিটার বিশুদ্ধ দুধ আছে, যার দাম প্রতি লিটার প্রতি 35 টাকা করে। তারপর বলছে দেখো পিপেতে কত লিটার জল মেশালে ভেজাল দুধের পরিমাণ লিটার প্রতি 20 টাকা হবে। তো ফার্স্টে আমি কি করব, ভেজাল দুধ কতটা মেশাচ্ছে না মেশাচ্ছে সেটা পরের প্রশ্ন। ফার্স্টে আগে 40 লিটার দুধ ছিল, 40 লিটার দুধ যদি পার লিটার 35 টাকা করে দাম হয়, তাহলে দাম হয়ে যাবে এত টাকা। এবার দেখো এর সঙ্গে জল মেশালো, জল মিশিয়ে কোয়ান্টিটি কি হয়ে যাচ্ছে, কোয়ান্টিটি হয়ে যাচ্ছে 40 লিটার প্লাস এক্স, এতটা কিন্তু এর কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। তাহলে 40 লিটার প্লাস এক্স আমি এখান থেকে ধরে নিচ্ছি, 40 লিটার প্লাস এক্স এর বর্তমান কোয়ান্টিটি হলো এক্স, মানে কি এক্স লিটার জল এখানে মিশিয়েছে, তাই এখন টোটাল জল আর দুধ মিলে হয়ে যাচ্ছে কোয়ান্টিটি কত, 40 প্লাস এক্স। এবং এই কোয়ান্টিটি পরিমাণ মিশ্রণকে কত টাকা লিটার দরে বিক্রি করছে, 20 টাকা লিটার দরে সে বিক্রি করছে। তো 20 টাকা লিটার দরে যদি সে বিক্রি করে, তাহলে এই দুটো ভ্যালু কি হবে, এই দুটো ভ্যালু এখান থেকে ইকুয়াল হবে। কেন ইকুয়াল হচ্ছে এখানে খেয়াল করো, এখানে বলেছে যে একটা পিপেতে 40 লিটার বিশুদ্ধ দুধ আছে, যার দাম প্রতি লিটার 35 টাকা। পিপেতে কত লিটার জল মেশালে ভেজাল দুধের দাম লিটার প্রতি 20 টাকা হবে। তো পিপেতে আমি যদি এক্স লিটার জল মেশাই, তাহলে ভেজাল দুধের পরিমাণ, সরি ভেজাল দুধের যে মূল্য সেটা 20 টাকা পার লিটার হবে, সেই কারণে দুটোকে ইকুয়াল করা হয়েছে। এবার এখান থেকে কাটাকুটি করো, 20 দিয়ে কাটলে এখান থেকে হচ্ছে 20 দুগুণ 40, তাহলে 40 প্লাস এক্স সমান 35 দুগুণ কত হচ্ছে 70। এক্স এর ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছ, 70 থেকে 40 বিয়োগ করে দাও, 30 লিটার। তো কত লিটার জল মিশিয়েছে, 30 লিটার জল মিশিয়েছে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসবে। এক ব্যক্তি একটি ব্যাংকে বার্ষিক 12% সরল সুদে কিছু টাকা ধার নিল। 3 বছর পর তাকে শুধুমাত্র সুদ হিসাবে যদি দিতে হলো 5400 টাকা, তাহলে ব্যক্তিটা কত টাকা ধার নিয়েছিল? তো এর মতো ইজি কোশ্চেন হয় না, এটা ওই একটাই সূত্র, সরল সুদের সূত্র, ইন্টারেস্ট ইকুয়াল টু পি টি আর বাই 100, যেখানে পি সমান আসল, টি সমান টাইম, আর হলো সুদের হার, বহুবার পড়িয়েছি। এখানে সুদ বলে দিয়েছে কত, 5400 টাকা সুদ। আসল বার করতে হবে, তো পি এখানে লিখলাম। টাইম কত বলে দিয়েছে, দেখো 3 বছর টাইম বলে দিয়েছে, এখানে টি লেখো। আর এর ভ্যালু দেখো বলে দিয়েছে 12%, 12%, এখানে 12 লেখো, বাই এখানে লেখো 100। এবার এখান থেকে কাটাকুটি করো,
3 দিয়ে কাটলে 3 18 কত হচ্ছে 54, 12 দিয়ে কাটো, 12 এককে 12, 6 থাকছে 5 12 60, তো অর্থাৎ এখানে 150 আসে, আর 150 আর 100 গুণ করলে আসল পেয়ে যাবে। তো আসল হয়ে যাবে 15,000, 15,000 টাকা। এর কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। শ্যামের বয়স তার মায়ের বয়সের 1/3 অংশের সমান। সে তার বোনের চেয়ে 2 বছরের বড়। যদি তার বোনের বয়স 8 বছর হয় তাহলে তার মায়ের বয়স কত? তো এখানে ফার্স্টে দেখো, এখানে শ্যামের বয়স তুমি পেয়ে যাচ্ছ, শ্যাম আর শ্যামের বোন। তো শ্যামের বোনের বয়স বলে দিয়েছে কত? 8 বছর। শ্যামের বয়স কি বলেছে? তার বোনের বয়সের থেকে 2 বছর বেশি হলো শ্যামের বয়স, তাহলে শ্যামের বয়স কত? 10 বছর। এবং এখানে দেখো আরেকটা লাইনে বলেছে শ্যাম আর শ্যামের মায়ের বয়স। তো বলেছে যে শ্যামের বয়স তার মায়ের বয়সের 1/3 অংশের সমান। তো আমি ধরে নিচ্ছি শ্যামের মায়ের বয়স এক্স, তাহলে শ্যামের বয়স কি হবে? x/3 হবে শ্যামের বয়স। তো এই x/3 ভ্যালু দেখো পেয়েছো কত? 10। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হলো 30। অর্থাৎ শ্যামের মায়ের বয়স কত? শ্যামের মায়ের বয়স x, মানে 30 বছর হবে শ্যামের মায়ের বয়স। তো অপশন নাম্বার সি, সরি অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি টিভি সেট বিক্রির সময় দুবার যথাক্রমে এত% ছাড় দেওয়া হয়, মোট শতকরা কত ছাড় দেওয়া হলো? তো এক্ষুনি দেখালাম সাকসেসিভ ডিসকাউন্টের যে কোশ্চেনটা, সাকসেসিভ সূত্র অ্যাপ্লাই হবে। তো ছাড় দিচ্ছে, তো ফার্স্টে -20, তারপরে দিচ্ছে -15, মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যাচ্ছে +20 × 15/100। 20 দিয়ে কাটো, 5 20 100, 5 দিয়ে কাটলে 3 5 15, 20 15 যোগ করলে হচ্ছে -35 + 3, এখান থেকে হচ্ছে কত? -32, অর্থাৎ 32% কিন্তু ডিসকাউন্ট হচ্ছে টোটাল আলটিমেট। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। 13টি সংখ্যার গড় বলেছে 70, প্রথম 7টা সংখ্যার গড় বলেছে 65, শেষ 7টা সংখ্যার গড় বলেছে 75, সপ্তম সংখ্যাটি কত? তো টোটাল সংখ্যা কটা? 13টা। গড় কত বলেছে? 70। তো গড় 70 করে হলে টোটাল 13টা সংখ্যার সমষ্টি পেয়ে যাবে এখান থেকে কত? 7 13 91 910 হলো টোটাল 13টা সংখ্যার সমষ্টি। একটা সারিতে কটা সংখ্যা আছে? 13টা সংখ্যা, অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, আর একটা সংখ্যা হলো 13টা। এই টোটাল 13টা সংখ্যা আছে। এবার বলছে প্রথম সাতটা বলতে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এই 7টা সংখ্যার সমষ্টি বলেছে কত? 65। কেন আমি এখানে ছবি এঁকে দেখাচ্ছি? যাতে করে আর দ্বিতীয় দিন যেন ভুল না হয়, সেই কারণে কিন্তু ছবি এঁকে দেখাচ্ছি। তো প্রথম 7টা সংখ্যার সমষ্টি এখান থেকে বার করে নাও। 5 7 35, 5 হাতে 3, 6 7 42, আর 3 কত হবে? 45, 455। এবার দেখো বলেছে যে পরের লাইনে যে শেষ 7টা সংখ্যার গড় কত? 75। তো গড় 75 কোনটা কোনটা? শেষ 7টা সংখ্যা। তো সমষ্টি পেয়ে যাবে 75 এর সাথে 7 গুণ করলে, তো শেষ 7টা সংখ্যা কোনটা কোনটা দেখে নিই। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ মিডিলে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা প্রথমবারও একবার কাউন্ট হয়েছে, দ্বিতীয়বারও কিন্তু আরো আরেকবার কাউন্ট হচ্ছে। তো এখান থেকে লাস্ট 7টা সংখ্যার সমষ্টি আগে আমি বার করে নিই। তো এখান থেকে 5 7 35, 5 হাতে 3, 7 7 49, আর 3 যোগ করলে হবে 52 52। তাহলে এখানে আমি যদি এই 7টা আর 7টা সংখ্যা যদি যোগ করি, তাহলে আমি মানে এখান থেকে যোগফল যেটা পাবো সেটা কতগুলো সংখ্যা? 14টা সংখ্যার সমষ্টি পাবো, যার মধ্যে মিডিলে যে সংখ্যাটা আছে সেটাকে আমি কিন্তু দুবার কাউন্ট করে ফেলছি। তো এই যোগফল যেটা পাবো, সেই যোগফল থেকে আমি যদি 13টা সংখ্যার সমষ্টিকে আমি বিয়োগ করে দিই, তাহলে এই মিডিলে যে সংখ্যাটা আমি ডবল ধরেছি তার ভ্যালু কিন্তু আমি পেয়ে যাব, অর্থাৎ সপ্তম সংখ্যা যেটা, তার ভ্যালু আমি পেয়ে যাব। তো এখান থেকে যোগ করো, 5 5 10 জন্য হাতে 1, 5 7 আর 1 হচ্ছে 8, আর 5 আর 4 যোগ করলে 9। তাহলে এদের এখান থেকে বিয়োগ করলে 980 থেকে 910 বিয়োগ করলে পাচ্ছ কত? 70। তো সপ্তম সংখ্যার ভ্যালু হবে 70, যেটা আছে অপশন এতে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। যদি
এর 2/3 অংশ বি এর এত পার্সেন্ট এবং সি এর এত এর সমান হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি এর ভ্যালু কত এখানে জানতে চাইছে। তো বলেছে এ এর 2/3 অংশ, তো এ ইন্টু 2/3। বি এর কি বলেছে 75%। যারা জানো যে 75% মানে কি, 75% মানে 3/4। কিভাবে আসছে যদি জানা না থাকে, পার্সেন্টেজ মানে আমরা জানি 75/100। কাটাকুটি করো, 3 25 75, 4 2500, অর্থাৎ 75%কে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করলে হবে 3/4। তো এগুলো কিন্তু ফাউন্ডেশন ব্যাচে পড়ানো হবে। ফাউন্ডেশন ব্যাচ কিছুদিনের মধ্যেই শুরু হবে। যখন শুরু হবে প্রত্যেকটা গ্রুপেই কিন্তু তোমাদের আপডেট করে দেওয়া হবে। আর যদি ক্লাসটা ভালো লাগে, আবারও বলছি, ক্লাসটাকে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসের লিঙ্কটাকে শেয়ার করবে। পরে বলেছে দেখো ইকুয়াল টু সি এর 0.6%। তো সি এর 0. আচ্ছা, পার্সেন্টেজ বলিনি, 0.6 বলেছে, সি এর 0.6। তো পয়েন্ট আমি এখান থেকে তুলে দিলাম, পয়েন্ট তুলে দিলে নিচে থাকছে কত, নিচে আসে 10। কাটাকুটি করো, 3 2 6, এখানে 5 দিয়ে 10। এবার এখানে দেখো একটা জিনিস খেয়াল করে, এ ইন্টু কি আছে 2/3, বি ইন্টু আছে 3/4, আর সি ইন্টু আছে 3/5। তো নিচে কি কি সংখ্যা আছে, 3 আছে, 4 আছে আর 5 আছে। এই তিনটে সংখ্যার এখান থেকে লসাগু বার করো, 3 4 5। তো 3 4 5 এর এলসিএম হবে এদের গুণফল, অর্থাৎ 5 12, মানে 3 4 12 আর ইন্টু 5 5 12 60। এবার এই 60 দিয়ে যদি আমি প্রত্যেকটাকে গুণ করি, তাহলে আলটিমেট আমি কিছুই গুণ করিনি, কারণ 60 আমি কেটেই দিতে পারবো। তো 60 দিয়ে গুণ করে দিলাম, গুণ করার পর কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে 3 20 60, 4 দিয়ে কাটলে 4 15 60, 5 দিয়ে কাটলে 5 5 12 60। তাহলে এখান থেকে পাচ্ছ 20 দুগুণ 40, 40 এ ইকুয়াল টু 3 15 45, 45 ইন্টু বি ইকুয়াল টু 3 12 36, 36 ইন্টু সি। এবার এখান থেকে এ, বি আর সি এর রেশিও কিভাবে পাবে, এখানে ভালোভাবে খেয়াল করো। যখন এ এর রেশিও লিখবে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে, তখন এই বক্সটাকে আঙুল দিয়ে চেপে ধরো। বাকি যে যে ডিজিটগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ 45 আর 36, সেই দুটো গুণফল আকারে এ এর নিচে লিখে দাও। তো 45 ইন্টু লিখলাম কত 36। বি এর ক্ষেত্রে একইভাবে আমি বি এর যে ভ্যালুটা সেটাকে আঙুল দিয়ে চেপে ধরবো, ধরে বাকি যে সংখ্যা দুটো দেখতে পাচ্ছ 40 আর 36, সেই দুটোকে আমি এখানে গুণফল আকারে লিখবো। সি এর ক্ষেত্রেও একই, আমি সিটাকে চেপে ধরবো, বাকি যে সংখ্যা দুটো দেখতে পাচ্ছি 40 আর 45, সেই দুটোকে গুণ করে এখানে লিখবো। এবার এখান থেকে কাটাকুটি করো, কমন কোনো ফ্যাক্টর আছে কিনা সেটা এখানে চেক করো। এখানে দেখো 9 দিয়ে কিন্তু প্রত্যেকের মধ্যে যাচ্ছে, 5 9 45, 9 দিয়ে 4 9 36, 9 দিয়ে 5 9 45। প্রত্যেকের মধ্যে 5 কিন্তু কেটে যাচ্ছে, দেখো এখান থেকে 5 কাটলো, 5 কাটলো, আর 5 8 40। এবার দেখো প্রত্যেকের মধ্যে 4 দিয়ে যাচ্ছে কিনা, 4 বা 8, 8 হবে না, 4 দিয়ে যাবে। তো 4 দিয়ে কাটো, 4 এখানে কেটে গেল, 4 এখানে কাটলে হচ্ছে কত 9, আর 4 এখানে কাটলে হচ্ছে কত 10। অর্থাৎ রেশিও থাকছে 9:8:10। 9:8:10 হলো A:B:C রেশিও। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। তোমাদের প্রত্যেকটা ক্লাসে 15টা করে কোশ্চেন রাখা হবে। এর ফলে দুটো বেনিফিট, যে তোমাদের অল্প সংখ্যক অঙ্ক ফার্স্টে প্রেশার দেওয়া হচ্ছে, মানে বেশি প্রেশারাইজ করা হচ্ছে না। তো 15টা অঙ্ক যখন তোমরা ক্লাসটা শেষে আহ, করার পর যখন ফাঁকা টাইম পাবে পরবর্তীতে বা নেক্সট দিন, তোমরা কিন্তু সেই 15টা অঙ্ক আরও একবার রিভাইজ করে নেবে। তো ফার্স্ট থেকে আমরা অল্প অল্প করে তোমাদের ক্লাস শুরু করছি। এর ফলে তোমাদের কিন্তু ক্লাসের টাইমিংটাও কম থাকছে, যার ফলে কিন্তু তোমাদের আগে যে লেন্দি ক্লাস চলতো 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ম্যাথের ক্লাস, সেই লেন্দি ক্লাস কিন্তু চলবে না। তো যাই হোক, তোমাদের এক্সামের আগে এরকম ক্লাস প্রায় ধরতে পারো 70 থেকে 80টা ক্লাস কভার করানো হয়ে যাবে। যেহেতু তোমাদের এক্সাম সম্ভবত, যদি খুব তাড়াতাড়িও হয়, তো তোমাদের লোকসভার ইলেকশন হবে, তারপরে ভোটের রেজাল্ট বেরোবে, তারপরে গিয়ে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা। তো যাই হোক, অনেক লম্বা টাইম হাতে পাচ্ছ, প্রায় 2 থেকে 3 মাস টাইম পাচ্ছ। তার মধ্যে তোমাদের প্রায় 70 থেকে 80টা ক্লাস কিন্তু কভার করানো হবে ম্যাথের ওপর থেকে। তো আজকে ক্লাসে লাস্ট কোশ্চেন দেখো, যে একজন দোকানদার তার জিনিসের দাম
কেনা দাম থেকে 40% বেশি লিখে রাখে এবং 10% ছাড়ে সে বিক্রি করে, তাহলে শতকরা কত লাভ করে? ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। এই টাইপের কোশ্চেন যখনই দেবে তখন ধরে নেবে কস্ট প্রাইস, মানে দোকানদার জিনিসটা কিনেছিল কত টাকায়, 100 টাকায় জিনিসটা কিনেছিল। জিনিসটা কেনার পরে দোকানদার কি করছে, সেটাকে 40% বেশি দামে সেই জিনিসের দামটাকে লিখে রাখছে। অর্থাৎ যে জিনিসের দামটা লিখে রাখছে সেটাকে কি বলা হয়, মার্ক প্রাইস, শর্টে বলা হয় এমপি। তো 40% বেশি দামে যদি জিনিসটাকে লিখে রাখে, জিনিসটার দাম কত লিখবে, 140 টাকা। মানে 100 টাকার 40% মানে কত টাকা, 40 টাকা। তো 100 টাকা তো কিনেছে, আরো 40 টাকা লিখবে, মার্ক প্রাইস হয়ে যাবে কত, 140 টাকা। এবার বলছে যে যে দামটা সে লিখে রেখেছিল তার থেকে 10% ছাড়ে জিনিসটা বিক্রি করছে। অর্থাৎ মার্কস প্রাইস ছিল 140 টাকা, 10% যদি ছাড় দেয়, মানে 100 এর থেকে 10% যদি ছাড় দেয়, তাহলে কত পার্সেন্ট দামে সে বিক্রি করছে, 90% দামে সে বিক্রি করছে। তাহলে 140-এর 90% মানে যেটা বিক্রিত, সরি, যেটা মার্ক প্রাইস ছিল, যে প্রাইসটা দেখবে তোমাদের কোনো জিনিস বাজার থেকে, যদি প্যাকেটজাত কোনো জিনিস যদি বাজার থেকে কেনো, তার উপরে মার্ক প্রাইস, যে প্রাইসটা দেখতে পাবো সেটা কিন্তু মার্ক প্রাইস। সাপোজ ধরো কোনো একটা জিনিস কিনলে যেটার দাম হয়তো বাজারে আছে 105 টাকা, 105 টাকায় কিছু একটা জিনিস কিনলে, তো দোকানদার বলে না, ঠিক আছে 5 টাকা তোমাকে লেস করে দিলাম, তুমি 100 টাকা দাও। তাহলে 105 টাকাটা কি, 105 টাকাটা কিন্তু সেটা মার্ক প্রাইস। আর 100 টাকা যেটা নিল সেটা দোকানদারের হলো সেলিং প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য। আর দোকানদার সাপোজ ওই জিনিসটা সে 80 টাকায় কিনে রেখেছিল, তো 80 টাকা হলো দোকানদারের কস্ট প্রাইস। তো এখানে দেখো যে দামটা লিখে রেখেছিল সেই দামের 90% দামে জিনিসটা বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য এখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে কাটাও, 0 0 এখান থেকে কেটে গেল, 0 0 এখান থেকে কাটলে এখানে গুণ করো, 4 9 36-এর 6। আচ্ছা, গুণ করছি কেন, এখানে হবে 14 9 126। তো সেলিং প্রাইস কত হলো, সেলিং প্রাইস হয়ে গেল 126 টাকা। তাহলে কিনেছিল কত, দেখো ধরেছি 100 টাকায়, কিনেছিল 100 টাকায়, বিক্রি করছে, এখন বিক্রি করছে 126 টাকায়। তাহলে লাভ কত, লাভ হলো 26 টাকা সে প্রফিট করছে। তো 100 টাকার রেসপেক্টে 26 টাকা প্রফিট করছে, মানে 26% সে লাভ করছে। যদি বুঝতে না পারো তাহলে এইভাবে বার করো, 100 টাকায়, 100 টাকায় লাভ করে কত, 26 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, 100 কেটে যাবে, 26% লাভ করছে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই 15টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো বলবো, ক্লাস শেষ হওয়ার পর আরও একবার ভিডিওটা রিমাইন্ড করে দেখো। তবুও যদি ডাউটটা ক্লিয়ার না হয়, কমেন্ট বক্স ফাঁকাই আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ক্লাস দিয়ে অথবা পরের ক্লাসে তোমাদের মনের মধ্যে থাকা ডাউটগুলোকে ক্লিয়ার করা হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।